প্রিয় ছাত্রছাত্রী, তড়িৎ চুম্বকীয় আবেশের আরেকটি বিষয় নিয়ে আমাদের আজকের ক্লাস। এর আগে 3টে ক্লাস আপলোড করা হয়েছে বিভিন্ন বিষয়ের উপর। আজকের আলোচনার বিষয় ঘূর্ণি প্রবাহ বা ইডি কারেন্ট। এই ঘূর্ণি প্রবাহ বা ইডি কারেন্ট আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা একটা ছোট্ট পরীক্ষামূলক আলোচনা করব, একটা এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন। তার জন্য পরীক্ষাটির নাম দেওয়া হয়েছে এরকম, যে অচৌম্বক ধাতব চোঙের মধ্যে দিয়ে চুম্বকের পতন। তার জন্য আমরা কি করলাম, প্রথমে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের এবং নির্দিষ্ট ব্যাসার্ধের অচৌম্বক পদার্থের নল নেওয়া হলো। সেটা তামা হতে পারে বা যে কোনো অচৌম্বক পদার্থের নল হতে পারে। একটা চোঙাকৃতি চুম্বক বা নিওডাইমিয়াম চুম্বক গ্রহণ করা হলো, নেওয়া হলো। এবার এই নলটার দৈর্ঘ্য আমরা ধরতে পারি এইচ। এই চোঙাকৃতি চুম্বকটিকে যদি বায়ুতে আমরা এইচ উচ্চতা থেকে ফেলে দিই, তাহলে নিচে অর্থাৎ এইচ উচ্চতা নামতে তার যে সময় প্রয়োজন হবে, এইচ সমান হাফ জিটি স্কোয়ার সূত্র অনুযায়ী টি সমান √2h/g। কিন্তু এই চুম্বকটি যখন এই নলের মধ্যে আমরা ফেললাম, নলের মধ্যে ফেলার পর নিচে অর্থাৎ নলের এইচ উচ্চতা অতিক্রম করতে নিচে যে সময় নিচ্ছে সেই সময় কিন্তু কিছুটা বেশি। অর্থাৎ বায়ুতে যে সময় নিচ্ছে, নলের মধ্যে একটা অচৌম্বক পদার্থের নলের মধ্যে সেই একই উচ্চতা নামতে কিন্তু তার অপেক্ষাকৃত বেশি সময় লাগছে। তার মানে নলের মধ্যে নামতে যদি তার T1 সময় লাগে, অবশ্যই T1 কিন্তু এটা দেখি পরীক্ষামূলক ভাবে এটা দেখা গেল। সুতরাং আমরা বলতে পারি কি, যে এই নলের মধ্যে যখন চুম্বক নামছে সে কোনো না কোনো ভাবে কিন্তু বাধা পাচ্ছে। বাধা পাচ্ছে বলেই তার বেশি সময় লাগছে। ফ্যারাডের সূত্র অনুযায়ী নলের মধ্যে চুম্বক গতিশীল হলে নলের সহিত জড়িত চৌম্বক ফ্লাস্কের পরিবর্তন হয়। ফ্যারাডে বলে গেছেন, আমরা ফ্যারাডের সূত্র পড়েছি। নলের মধ্যে চুম্বক গতিশীল হলে নলের সহিত জড়িত চৌম্বক ফ্লাক্স পরিবর্তিত হয়। এই পরিবর্তনের ফলে নলের পার্শ্বতলে একটি তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এটাকেই আমরা বলছি ইডি কারেন্ট বা ইডি প্রবাহ। এখন এই যে প্রবাহটা সৃষ্টি হলো, এই প্রবাহের অভিমুখ কোন দিকে হয়? এই প্রবাহের অভিমুখ এমন দিকে হয়, অর্থাৎ এই পার্শ্বতলে যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হলো তার অভিমুখটা এমন দিকে হয় যাতে করে এই চুম্বকের গতি বাধা পায়। গতি বাধা পাচ্ছে বলেই সময়টা বেশি লাগছে। সুতরাং এই যে তড়িৎ প্রবাহটা সৃষ্টি হলো, এর কাজ কিন্তু তার নিজের সৃষ্টির কারণকে বাধা দেওয়া। তাহলে তড়িৎ প্রবাহটা সৃষ্টি হচ্ছে কেন? পরিবর্তনশীল ফ্লাস্কের জন্য। পরিবর্তনশীল ফ্লাস্ক কেন হচ্ছে না, কারণ চুম্বকটা নলের মধ্যে দিয়ে নিচের দিকে নামছে বলে। তাহলে এর কাজ কি হবে? নলের নিচের দিকে নামাটাকে বাধা দেওয়া। সেই বাধা দিচ্ছে বলেই তুলনামূলকভাবে বেশি সময় লাগছে। এবং প্রসঙ্গত আমি বলে রাখি যে এই যে তড়িৎ প্রবাহটা, আচ্ছা এটা একটু নালে পরে আমি বলছি। তাহলে এই পুরো বিষয়টা ইডি কারেন্টের উৎপত্তি হিসাবে, উৎস হিসাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এবার চলে আসি আবিধানিক সংজ্ঞাতে। যদি আমাদের সংজ্ঞা বলে যে ডেফিনেশন কি ইডি কারেন্টের, তাহলে আমরা কি বলবো না, কোন নিরেট ধাতব পাত বা ধাতব খণ্ডের সহিত যুক্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে, কোন নিরেট ধাতব পাত বা ধাতব খণ্ডের সহিত যুক্ত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে ওই পাত বা খণ্ডে তাৎক্ষণিক তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং তার মধ্যে বিভিন্ন বদ্ধ পথে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। অর্থাৎ ওই তলের বিভিন্ন বদ্ধ পথে
তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এই যে তড়িৎ প্রবাহ, এর অভিমুখ এমন দিকে হয় যেদিকে হলে সে তার সৃষ্টির কারণকে বাধা দিতে পারবে। এই যে তড়িৎ প্রবাহ, তার অভিমুখ এমন পথে হয় যে পথে তার রোধ সর্বনিম্ন হবে, অর্থাৎ সৃষ্ট প্রবাহটা ম্যাক্সিমাম হবে। যে পথে তার রোধটা সর্বনিম্ন হবে সেটা হবে কি না, সেটাই হবে আবিষ্ট তড়িৎ প্রবাহ বা ঘূর্ণি প্রবাহের অভিমুখ। ক্লিয়ার হয়েছে? তো এই ঘূর্ণি প্রবাহের আরেক নাম ফুকো প্রবাহ। আবিষ্কারক বিজ্ঞানী ফুকোর নাম থেকে একে ফুকো প্রবাহ ও বলা হয়ে থাকে। ঘূর্ণি প্রবাহ ব্যাপারটা বোঝা গেল। এবার এই ঘূর্ণি প্রবাহের অবাঞ্ছিত প্রভাব। অবাঞ্ছিত প্রভাব, প্রথম কথা হচ্ছে অবাঞ্ছিত বলা হচ্ছে কেন না, এই প্রবাহটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। এই প্রবাহটা কিন্তু চেয়ে পাওয়া হয়েছে এমনটা নয়, এটা নিজে থেকে সৃষ্টি হয় এবং এই সৃষ্টির ফলটা খুব একটা ভালো নয়। কেমন না, ঘূর্ণি প্রবাহের ফলে কার্যকর শক্তির অপচয় হয়। কার্যকর যে শক্তি, যে এফেক্টিভ এনার্জি যেটা আমরা পেতে পারতাম, সেটা কিন্তু কিছুটা কমে যায় এই ঘূর্ণি প্রবাহের ফলে। আর যে পরিমাণ শক্তির অপচয় হয়, সেই অপচয় হওয়া শক্তিটা কিন্তু আমরা পেয়ে থাকি তাপ শক্তি হিসাবে। কি হিসাবে? তাপ শক্তি হিসাবে। তাহলে ঘূর্ণি প্রবাহের ফলে যে কার্যকর শক্তির অপচয় হয়, সেটা কিন্তু ওই ধাতব পাত বা ধাতব খণ্ডের তাপ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। এবং বৈদ্যুতিক যন্ত্রপাতিতে যে সমস্ত অন্তরক পদার্থ আমরা ব্যবহার করে থাকি, সেই অন্তরক পদার্থগুলোকে কি করে না ক্ষতি করে, নষ্ট করে। তাই এই ঘূর্ণি প্রবাহে বা এই প্রবাহকে আমরা অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত প্রবাহ বলে থাকি। এই মোটামুটি ঘূর্ণি প্রবাহের শুরুর প্রেক্ষাপট। ঠিক আছে? ঘূর্ণি প্রবাহ নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল, এডি কারেন্ট। এর পরের অংশ দেখো, ঘূর্ণি প্রবাহ জনিত শক্তি অপচয়ের প্রতিকার। ঘূর্ণি প্রবাহ জনিত শক্তি, যেটা তাপ শক্তি হিসাবে আমরা পেয়ে থাকি, সেই অবাঞ্ছিত শক্তি অপচয় কিভাবে আমরা প্রতিকার করব, এবং তার প্রথম পয়েন্ট স্তরিত মজ্জার ব্যবহার। প্রথম পয়েন্ট কি বলা হয়েছে? স্তরিত মজ্জার ব্যবহার। স্তরিত মজ্জা বলতে আমরা এটা দেখতে পাবো ট্রান্সফরমার বা চোকের মধ্যে একাধিক পাতলা ধাতব পরিবাহী পাতকে এখানে সমান্তরালে জুড়ে সম্পূর্ণ পরিবাহী গঠিত হয়। কি বললাম কথাটা ভালো করে বুঝবে। ঘূর্ণি প্রবাহ জনিত শক্তির অপচয় হ্রাস করতে আমরা যে কতগুলো পন্থা অবলম্বন করেছি, তার মধ্যে একটি হচ্ছে স্তরিত মজ্জার ব্যবহার। ল্যামিনেটেড কোটেড পাতলা ধাতব পরিবাহী কতগুলো, তাদেরকে পরপর পরপর যদি আমরা যুক্ত করি, তাহলে সেক্ষেত্রে কি হয়, একটা পরিবাহীর বদলে একাধিক পরিবাহী যদি পরপর স্তরে স্তরে যুক্ত থাকে, এরকম পরপর, ঠিক আছে, পরপর স্তরে স্তরে যদি যুক্ত থাকে, এইরকম ভাবে পরপর যুক্ত থাকে, এটা এখানে আঁকাটা সম্ভব নয়, তোমরা ট্রান্সফরমারের মধ্যে দেখতে পাবে এরকম পরপর যুক্ত থাকে। তার ফলে কি হয় না, প্রবাহ পথের দৈর্ঘ্য হ্রাস পায়। মানে ইডি কারেন্ট যেটা তৈরি হয়, ওটা তো তৈরি হবে, সে কি করে না তখন বেশি পথ পায় না প্রবাহিত হওয়ার জন্য। তাই কি হয় না, ঘূর্ণি প্রবাহের পরিমাণটা কিছুটা কমে যায়, মানে ইডি কারেন্ট যেটা, তার মানটা কিছুটা কমে যায়। তো স্তরিত মজ্জার ব্যবহার করে আমরা এই শক্তির অপচয়কে কমাতে পারি। এছাড়াও লৌহ ব্যবহার দ্বারা, লৌহ ব্যবহার দ্বারা মানে ধরো পাতগুলোকে আমরা যতটা ম্যাক্সিমাম পাতলা করা যায় ততটা পাতলা করেছি, কিন্তু তাও সেটা হয়তো আমাদের কাঙ্ক্ষিত সরু বা পাতলা আমরা করতে পারিনি। তখন কি করা হয় না, সেই
পাতলা পাতগুলোকে পাউডার্ড আয়রন মিশিয়ে দেওয়া হয় তাদের সঙ্গে। কি করা হয়? পাউডার্ড আয়রন মিশিয়ে দেওয়া হয়। দিলে কি হয় না ইডির প্রবাহজনিত ক্ষয় কিছুটা কম হয়। এটা একটা পন্থা, একটা পদ্ধতি লৌহ ব্যবহার দ্বারা। এছাড়াও রয়েছে খাঁজ কাটা ধাতব পাতের ব্যবহার। খাঁজ কাটা ধাতব পাত মানে এখানে আমি দেখানোর চেষ্টা করেছি চিরুনির মতো খাঁজ কাটা ধাতব পাত আমরা ব্যবহার করেছি এখানে। ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড মানে সাউথ পোল আর নর্থ পোলের মাঝখানে একে আমরা রেখেছি। এর ফলে কি হয়, এই ধরনের ধাতব পাত ব্যবহার করার ফলে আবিষ্ট ঘূর্ণ প্রবাহকে অনেকটা বেশি পথ ট্রাভেল করতে হয়। একটা সোজা পথ অপেক্ষা একটা খাঁজ কাটা পথ যদি আমরা তৈরি করে দিই, তাহলে সেক্ষেত্রে কি হয়, আবিষ্ট তড়িৎ প্রবাহ মানে ঘূর্ণি প্রবাহটাকে অনেকটা বেশি পথ ট্রাভেল করতে হয়। যখনই বেশি পথ ট্রাভেল করতে হয় সেক্ষেত্রে পথ মানে রোধের পরিমাণ বেশি হয়, আর রোধের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য কি হয় না এডি কারেন্টের পরিমাণটা কিন্তু কিছুটা কমে। এইভাবে আমরা কতগুলো পন্থা অবলম্বন করে ঘূর্ণি প্রবাহ জনিত শক্তির অপচয়কে কিছুটা কমাতে পারি। মনে রাখবে ঘূর্ণি প্রবাহের উৎপাদন বা ঘূর্ণি প্রবাহের সৃষ্টি আমরা কোনোভাবেই সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবো না। আমরা যেটা পারবো সেটা কি না এর মানটা কিছুটা কমিয়ে দিতে পারবো। এর চেয়ে বেশি আমরা একদম তাকে কিন্তু সৃষ্টি হবে না এমন পন্থা কিন্তু আমরা অবলম্বন করতে পারি না বা পারবো না। এবার চলে আসি আমরা ঘূর্ণি প্রবাহের কতগুলি ব্যবহারিক প্রয়োগ। তাহলে ঘূর্ণি প্রবাহের অনেক গুরুত্বপূর্ণ ব্যবহারিক দিকও কিন্তু রয়েছে। এটা যেরকম শক্তির অপচয় করে সেই রকম ভাবে কিছু গুরুত্বপূর্ণ এর ব্যবহারিক দিকও রয়েছে, যেমন আবেশ চুল্লি, ইন্ডাকশন চুল্লি। ইন্ডাকশন চুল্লিতে কি করা হয়, আমাদের দেখা গেছে কি না যদি কোনো নমুনা ধাতব খণ্ডকে দ্রুত পরিবর্তনশীল কোনো চৌম্বক ক্ষেত্র হাই ফ্রিকোয়েন্সির পরিবর্তী প্রবাহ দ্বারা সৃষ্ট কোনো দ্রুত পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি তাকে গতিশীল করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি অতি উচ্চ মানের ইডি কারেন্ট তৈরি হয় ঘূর্ণ প্রবাহ। তাই যত ইডি কারেন্টের পরিমাণ বেশি তত বেশি তাপ উৎপন্ন হয়। এই প্রচন্ড উত্তাপে দেখা যায় কি না উচ্চ গলনাঙ্কের যে সমস্ত ধাতু যেমন লোহার মতো ধাতু তারা কিন্তু গলে যেতে পারে, গলে যায়। তো এই মেকানিজমকে কাজে লাগিয়ে ইন্ডাকশন চুল্লিতে আমরা কি করি ধাতু গলিয়ে ফেলতে পারি, লোহার মতো ধাতুকে। এছাড়াও দেখো গ্যালভানোমিটারের নিস্তেজক ক্রিয়া, সাধারণ চলকুণ্ডলী গ্যালভানোমিটার যেমন ক্ষেপক গ্যালভানোমিটার, সেই মিটারে কুণ্ডলীটি বিক্ষিপ্ত হওয়ার পর দেখা যায় কি না দীর্ঘ সময় ধরে তারা কিন্তু আন্দোলিত হতে থাকে। অর্থাৎ খুব কাঁটার বিক্ষেপ শূন্য আসতে মানে একদম নাল কন্ডিশনে আসতে কিন্তু অনেক সময় নেয় বা সহজে আসতে চায় না। তো এই সমস্যার সমাধানের জন্য ঘূর্ণি প্রবাহকে কাজে লাগিয়ে গ্যালভানোমিটারকে খুব দ্রুত তার সাম্যাবস্থায় নিয়ে আসা যায়, কাঁটাটাকে নাল কন্ডিশনে আনা যায়। যেমন ডেড বিট টাইপ গ্যালভানোমিটারে কিন্তু এই ঘূর্ণি প্রবাহের ব্যাপক প্রচলন রয়েছে। এরপরে চলে আসো চৌম্বক ব্রেক, ম্যাগনেটিক ব্রেকিং সিস্টেম, দ্রুতগামী ট্রেনে ব্যবহৃত হয় এই চৌম্বক ব্রেক ব্যবস্থা কাজে লাগানো হয়। এই ব্যবস্থায় কি করা হয় না সাধারণত চাকার সঙ্গে যুক্ত একটি ঘূর্ণায়মান চোঙের উপর শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়। ঠিক আছে, এর ফলে কি হয় না সেই শক্তিশালী চৌম্বক ক্ষেত্র প্রয়োগের ফলে চোঙটিতে উৎপন্ন ঘূর্ণ প্রবাহ সে বিপরীতমুখী একটা টর্ক প্রয়োগ করে। টর্ক প্রয়োগের ফলে কি হয় না চাকার উপর আস্তে 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 সেটা প্রযুক্ত হয় এবং চাকাটা ধীরে ধীরে কি হয় না স্থির হতে থাকে। তো ম্যাগনেটিক ব্রেক সিস্টেম, চৌম্বক ব্রেক সিস্টেম ঘূর্ণি প্রবাহের সাহায্যে করা হয়। এছাড়াও পরের পয়েন্ট দেখো স্পিডোমিটার, যে যন্ত্র স্পিডোমিটার, মোটর গাড়ির স্পিডোমিটার বা দ্রুতি মাপক যন্ত্র। এখানেও একটি চুম্বক শলাকা একটি অ্যালুমিনিয়াম নির্মিত চোঙের মধ্যে বসানো থাকে। চোঙটিকে উপযুক্ত ভাবে
স্প্রিং এর সাহায্যে নির্দিষ্ট স্থানে আবদ্ধ করা থাকে। এর ভেতরে ঘূর্ণিপ্রবাহ সৃষ্টির মাধ্যমে কাঁটার বিক্ষেপ দেখানো যায় এবং দ্রুত স্পিডোমিটারের কাঁটা পর্যবেক্ষণ করানোর ব্যবস্থা করা যায় স্পিডোমিটার যন্ত্রে। এছাড়াও আরো কয়েকটি বিশেষ ক্ষেত্র রয়েছে, যেমন আবেশিক ক্ষেত্র ডায়াথার্মি। এই বিষয়টা আমার কাছেও নতুন। আবেশিক ক্ষেত্র ডায়াথার্মি অ্যাকচুয়ালি মানব শরীরের কলাগুলিকে উষ্ণ করার চিকিৎসা পদ্ধতি হচ্ছে ডায়াথার্মি। ঠিক আছে, তো এখানেও আমরা দেখি কি না ঘূর্ণি প্রবাহকে ব্যবহার করা হয়। খুব ডিটেলস জানা নেই আমার। ইন্ডাকশন কুকার, এটা নর্মাল জিনিস, ইন্ডাকশনকে কাজে লাগিয়ে কুকিং করা হয়। এছাড়াও কয়েন অপারেটেড ভেন্ডিং মেশিন, যে সমস্ত ভেন্ডিং মেশিন, ভ্রাম্যমান যে সমস্ত মেশিন কয়েন অপারেটেড হয়, সেক্ষেত্রে জাল নোট, জাল কয়েন ধরার জন্য কখনো কখনো ঘূর্ণি প্রবাহকে কাজে লাগিয়ে কয়েন অপারেটেড ভেন্ডিং মেশিনের প্রয়োগ করা হয় ঘূর্ণি প্রবাহকে, যাতে এই যে জাল কয়েনকে বের করানো যায়। তো এই মোটামুটি ঘূর্ণি প্রবাহের কতগুলি ব্যবহারিক প্রয়োগ। ঘূর্ণি প্রবাহ অবাঞ্ছিত বটে, কাঙ্ক্ষিত নয়, শক্তির অপচয় হয়। ঘূর্ণি প্রবাহের ফলে উৎপন্ন তাপ শক্তি অপচয় ঘটায়, অনেক ক্ষতি করে, অন্তরক নষ্ট করে, যন্ত্রাংশের সমস্যা করে। তাই অপচয়ের প্রতিকার হিসেবে আমরা কয়েকটা পয়েন্ট আলোচনা করলাম, আর এই ঘূর্ণি প্রবাহকে কিভাবে কাজে লাগানো যায় সেইগুলো কয়েকটা পয়েন্ট কিন্তু আমরা আলোচনা করলাম। এই মোটামুটি ঘূর্ণি প্রবাহ বিষয়ক আলোচনা আমরা এখানে শেষ করলাম। ঠিক আছে।